নাজ, তোমাকে কি কেউ পার্সেল করে আকাশী রঙের একটা শাড়ি পাঠিয়েছিল? রহস্যময় কণ্ঠে বলল সায়েম। নাজ কয়েক মুহূর্ত তার দিকে সরু চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? সায়েম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার বাসায় কিছু আসবে আর আমি জানব না? তাই বলে শাড়ির রংটা পর্যন্ত জানবেন? সেটা বড় কথা নয়, বড় কথা হলো জিনিসটা তোমাকে কে পাঠিয়েছে। আমি কি করে জানব? তোমার ঠিকানায় পাঠিয়েছে অথচ তুমিই জানো না। নাজ নাসূচক মাথা নাড়ল। সাইম সন্দিহান স্বরে বলল, আমার তো মনে হচ্ছে জানো, এখন ভান করছো জানো না। কি আশ্চর্য! আমি ভান করতে যাব কেন? হতে পারে না। তুমি আমার অগোচরে কারোর সঙ্গে প্রেম করছো, সেই শাড়িটা পাঠিয়ে তোমাকে। নাজের বুকটা ধক করে উঠল। দীর্ঘদিন পর মেয়েটা মুক্তি পেয়েছে কষ্টের কারাগার থেকে। মনের মাঝে বয়ে চলা ঝড়ো হাওয়াটা অবশেষে শান্ত হয়েছে। আবারও নতুন করে কোনো বিপত্তি ঘটতে যাচ্ছে নাকি? কি যন্ত্রণায় পড়া গেল! ওই পার্সেল কে পাঠিয়েছে তা সে আজও জানে না। নাজ আঁতকে উঠে বলল, ছি ছি! কি বলছেন এসব আপনি? সত্যি করে বলো তো নাজ, আর কি কি পাঠিয়েছে? নাজ সঙ্গে সঙ্গে বলল, আর কিছু পাঠায়নি। এই তো আরেকটা মিথ্যা বললে। শাড়ির পর বক্স ভর্তি চকলেটও তো পাঠিয়েছিল। পাঠিয়েছি, কিন্তু একটা চকলেটও আমি খাইনি, সব আপনার বোন খেয়েছে। বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করুন কোনাকে। নাজের চোখের মুখে ভয়ের আভা ক্রমশ ছড়িয়ে পড়ছে। তার ভয়ার্ত এই মুখটা দেখে সায়েম না হেসে থাকতে পারল না। হাসতে হাসতেই বলল, এত বোকা কেন তুমি নাজ? এখনো বুঝতে পারলে না কে পাঠিয়েছিল ওগুলো? নাজ মুজিবুল সামান্য কুঁচকে বলল, আপনি। তাছাড়া আর কার সাহস আছে আমার বউকে শাড়ি পাঠানোর? নিমিষেই ভয়গুলো কেটে গিয়ে নাজের চোখে মুখে জড়ো হলো একরাশ লজ্জা, চেহারা টকটকে লাল বর্ণ ধারণ করল। কি বলল মানুষটা? বউ? সে কি সত্যিই নাজকে বউ ডেকেছে না সবটাই মনের ভুল? আচমকা নাজের লজ্জা পেয়ে যাওয়াটা চোখ এড়িয়ে গেল না সায়েমের। তাই তাকে সহজ করতে বলল, এতদিন পরনি কেন শাড়িটা? কেন পরব? কে না কে পাঠিয়েছে তাই তো জানতাম না। এখন তো জানো। তাহলে পরে ফেল। অসম্ভব। শাড়ি পরে আমি আবারও জার্নি করতে পারবো না। মনে নেই সেবার কুচিচুচি খুলে কি একটা অবস্থা হলো। সায়েম অন্যরকম গলায় বলল, অসুবিধা কোথায়? সেবার যে কুচি ঠিক করে দিয়েছিল আজও না হয় সেই দেবে। নাজ লজ্জায় মিয়ে গিয়ে বলল, হয়েছে। জার্নিতে আমি ওসব শাড়িটারি পরতে পারবো না। নাজ ছুটে চলে এল নিজের ঘরে। আলমারির ওপরের তাক থেকে বের করল সেই পার্সেলের বাক্সটা। জিনিসগুলো ঠিক সেভাবেই পড়ে আছে। প্রথমবার বাক্সটা খুলে মনে হয়েছিল কেউ একজন দূর থেকে পরম যত্নে সাজাতে চাইছে তাকে। সেই কেউ একজন টা কি পারত না একবার সামনে এসে নিজ থেকে তাকে সাজিয়ে দিতে? দূরে দূরে থেকে লাভটা কি হলো? জীবন বড়ই অদ্ভুত।
কখন যে কোনো অপ্রত্যাশিত বাঁকে মোড় নেবে কেউ বলতে পারে না। তবে জীবন আজ যে রাস্তাটায় এনে দাঁড় করিয়েছে, সেখানেই আজীবন থেকে যেতে চায় নাজ। পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভূতি হল ভালোবাসার মানুষটার ভালোবাসা পাবার অনুভূতি। যে অনুভূতি সংজ্ঞাতীত, ব্যাখ্যাতীত। ভালোবাসা মানুষের সাহস বহুগুণ বাড়িয়ে দেয়। এই মুহূর্তে জীবনের সবকিছু হারিয়ে ফেললেও কোনো আক্ষেপ থাকবে না নাজের, কারণ তার কাছে সাইম আছে। সুটকেস খুলে সাবধানে পার্সেলের বাক্সটা রেখে দিল নাজ। আজ প্রায় বছর খানেক তারা যাচ্ছে ময়মনসিংহে। ঢাকা থেকে বাসে করে সেখানে যেতে সময় লাগে 4 ঘন্টার একটু বেশি। ভাগ্যক্রমে রাস্তায় যানজট না থাকলে অবশ্য 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। অন্যদিকে ট্রেনে সময় লাগে 5 ঘন্টারও বেশি। তাদের গ্রামটা আবার স্টেশন থেকে বেশ দূরে, তাই বরাবরই বাসে যাতায়াত করে সাইম। তবে নাজের বহুদিনের ইচ্ছা ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি যাবে। কখনো ট্রেনে চড়েনি সে। যে মানুষটা এইচএসসিতে গোল্ডেন এ+ পায়, তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতে হয় না। তাই সাইম গতকাল ট্রেনের টিকিটই নিয়ে এল। গোটা একটা কেবিন বুক করা হয়েছে তাদের দুজনের জন্যে। কেবিন থেকে নাজের চোখ দুটো যেন চকচক করে উঠল। যা দেখছে তাতেই বিস্ময় খাচ্ছে। নাজ মুগ্ধ গলায় বলল, কি ঝকঝকে ট্রেন দেখেছেন। মনে হচ্ছে যেন বিদেশের কোনো ট্রেনে উঠেছি। সাইম তাদের সুটকেসটা সিটের নিচে ঠেলে রাখতে রাখতে বলল, সম্ভবত ট্রেনটা নতুন। কয়েক বছর পর এই একই জায়গায় এসে দেখো না। দেখবে জায়গায় জায়গায় পানের পিক, সিটগুলো অপরিচ্ছন্ন, পর্দায় ধুলো। সাইমের এই আক্ষেপের বাণী নাজের বিস্ময়ে কোনো ছেদ ফেলতে পারল। এখনো আগের ভঙ্গিতেই ঘুরে ঘুরে দেখছে কেবিনটা। উমা, এটা কি? সায়েম বসতে বসতে বলল, রিডিং লাইট। ওই লাইটের সামনে বসে বই পড়া যায়। নাজ হতভম্ব হয়ে বলল, বলেন কি? পরে দেখি তো। সায়েম অসহায় গলায় বলল, আর কত পড়বে? পড়তে পড়তেই তো চোখ দুটোর 12টা বাজিয়েছ। তাছাড়া এখানে বই পাবে কোথায়? তাই তো। বই না থাকলেও সেই রিডিং লাইট জ্বালালো নাজ। চমৎকার একটা জিনিস। হালকা হলদেটে আলোর আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এমন আলোতে পড়লে চোখের আরাম, মনেরও শান্তি। নাজ মোহিত গলায় বলল, আমার ঘরেও এমন একটা লাইট লাগিয়ে দেবেন? সাইম জবাব না দিয়ে সরু চোখে তাকিয়ে রইল নাজের দিকে। আমার ঘর মানে কি? মেয়েটার কি সারা জীবন আলাদা ঘরে থাকার পরিকল্পনা আছে নাকি? আবারও শোনা গেল নাজের মোহিত গলা, দেখুন দেখুন। এটাই কি সেই বিখ্যাত ট্রেনের চেইন? হু, এটা টেনে ধরলে সত্যি সত্যি ট্রেন থেমে যাবে? হ্যাঁ। ট্রাই করে দেখবে নাকি? এখন তো ট্রেন চলছেই না। সেজন্যেই তো ট্রাই করতে বলছি। চলন্ত ট্রেনের চেইন টেনে আমাকে জরিমানা খাওয়ানোর ধান্দা আছে? তাতে কি? মোটে 200 টাকা জরিমানা। সাইম দুষ্টুমির হাসি আড়াল করে বলল, নাজ, তোমার ফেসবুকে ফলোয়ার যেন কত? নাজ ইতস্তত করে বলল, 213। তাহলে বরং এক কাজ করি।
তুমি চেইন টেনে ধরলে 200 টাকার বদলে 200 ফলোয়ারওয়ালা তোমার ফেসবুক আইডি দিয়ে দিই। কি বলো? নাজ সাইমের মুখোমুখি থাকা সিটে বসতে বসতে শুকনো গলায় বলল, সেটাই। আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন মহাকিপ্টা। সাইম ধমকের সুরে বলল, ওখানে বসেছ কেন? আমার পাশে এসে বসো। নাজ গুটি গুটি পায়ে গিয়ে বসল তার প্রিয় মানুষটার পাশে। সাইমের পাশে যে এর আগে সে কোনোদিন বসেনি তা নয়, তবুও আজ হঠাৎ এমন লাগছে কেন? মনে হচ্ছে যেন পৃথিবীর সকল সুখানুভূতি এসে জড়ো হয়েছে রেলের এই কেবিনটার মাঝে। ট্রেন চলতে শুরু করেছে। নাজ আগ্রহ নিয়ে জানালার বাইরে তাকাল। প্রচণ্ড গতিতে পেছনে সরে যাচ্ছে রাস্তার গাছপালা, গাড়ি আর মানুষগুলো। ইঞ্জিনের ঝুকঝুক শব্দে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল, নাজ নিজেও জানে না। গভীর ঘুমে প্রশান্তির নিঃশ্বাস ফেলছে মেয়েটা। কতগুলো রাত যে নির্ঘুম কাটিয়েছে তার কোনো হিসাব নেই। নির্ঘুম সেই রাতগুলোর অবশেষে অবসান হল। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার আক্ষেপ যখন মানুষকে তাড়িয়ে বেড়ায় না, তখন যে এতটা স্বস্তি অনুভূত হয় কে জানত। এদিকে সাইম পড়েছে বিপদে। সময়টা যেন কাটতেই চাইছে না। চলন্ত ট্রেনে ঘুমিয়ে পড়ার প্রশ্নই ওঠে না। নাজ জেগে থাকলেও একটা কথা ছিল। তার বিখ্যাত এফএম রেডিও শুনে শুনে সময়টা পার করা যেত। একটা সময় মেয়েটার অনবরত কথার ঝুলি থেকে রেহাই পেতে চাইত সাইম। অথচ আজ যেন নিজে থেকেই চাইছে কথা বলে বলে মাথাটা ধরিয়ে দিক নাজ। ঘুমের ঘোরেই আচমকা সাইমের কাঁধে মাথা রাখল নাজ। ভালো লাগার অনুভূতিগুলো তীব্র গতিতে ছড়িয়ে পড়ল সাইমের সমস্ত শরীর জুড়ে। ঠিক এই মুহূর্তটা কোনো স্বপ্নদৃশ্য বলে মনে হচ্ছে তার কাছে। যে মানুষটাকে এতকাল দূর থেকে ভালোবেসে আসল, কখনোই ভাবতেই পারেনি তার সঙ্গে এমন একটা একান্ত মুহূর্ত পাবে সাইম। তার ভয় হতো, ভালোবাসার কথাটা নাজকে বলে দিলে সে যদি মুখ ফিরিয়ে নেয়, প্রত্যাখ্যান করে তার সকল অনুভূতিগুলোকে। ভয়ের তীব্রতা এতটাই বেশি ছিল, ভালোবাসাটা দীর্ঘদিন থেকে গেছে মনের আড়ালেই। তবে বলতেই হয় নাজের সাহস আছে। সাহস না থাকলে একটা মেয়ে অমন সাবলীল ভাষায় নিজের মনের কথাগুলো লিখতে পারে? সাইম আর চোখে তাকালো নাজের দিকে। বাচ্চা এই মেয়েটার মধ্যে সে যে কি খুঁজে পেয়েছিল তা আজও জানা নেই, সে জানতে চায়ও না। মনে হচ্ছে নাজ যেন মহা শক্তিশালী এক কৃষ্ণগহ্বর আর সাইম ক্ষুদ্র কোনো গ্রহাণু। না ঘুমন্ত এই নিষ্পাপ মুখটার মায়া দিয়ে ক্রমশ এই গ্রহাণুকে টেনে নিচ্ছে নিজের দিকে। অবাধ্য চুলগুলো বারবার এসে আছড়ে পড়েছে নাজের মুখের ওপর। কোমল স্পর্শে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবে খুব একটা লাভ হচ্ছে না। নাজের ঠোঁট দুটোর মাঝে কিঞ্চিত ফাঁক। দুচোখের পাতা তিরতির করে কাঁপছে। এসবের মাঝে কতক্ষণ নিজেকে সামলে রাখা যাবে কে জানে। না, অর্ণব ঘটে যাওয়ার আগে সাধের ঘুম থেকে মেয়েটাকে ডেকে তুলতেই হচ্ছে। নাজ, এই নাজ, উঠে পড়ো। নাজ ঘুমজড়ানো কণ্ঠে বলল, হু, চলে এসেছি। না, এখনো 3 ঘন্টার পথ বাকি। নাজ অসহায় গলায় বলল, তাহলে আমাকে ডেকে তুললেন কেন? একা একা আর কতক্ষণ বসে থাকা যায়? তাই বলে আমার সাধের ঘুমটা নষ্ট করবেন? আহারে, কি দারুণ একটা স্বপ্ন দেখছিলাম। সাইম কৌতূহলী গলায় বলল, কি স্বপ্ন? নাজ আগ্রহ নিয়ে বলল, শুনুন তাহলে। স্বপ্নে দেখি আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসে ঋত্বিক রোশন। কে?
আরে বাবা, ঋত্বিক রোশন। তারপর কি হলো শুনুন। গ্রামের সব মেয়েরা তাকে ঘিরে রেখেছে। সবাই তাকে গ্রামটা ঘুরে দেখাতে চাচ্ছে, কিন্তু সে হঠাৎ আমার দিকে আঙুল তাক করে বলল, আমি এই মেয়েটার সঙ্গে গ্রাম ঘুরে দেখব। বাবা! তারপর? তারপর আর কি? তাকে পুরো গ্রামটা ঘুরে দেখালাম, আমাদের এলাকার বিখ্যাত মিষ্টিও খাওয়ালাম। দিন শেষে প্রপোজ করতেই যাচ্ছিলাম, কেবল আপনার জন্যে পারলাম না। মেয়েটার চালাকি বুঝতে আর বাকি রইল না। সাধের ঘুম থেকে ডেকে তোলার প্রতিশোধ হিসেবে সাইমকে জেলাস ফিল করাতে চাইছে। তার মতো বাচ্চা মানুষ হলে হয়তো কিছুটা জেলাস হয়েও যেত। সাইম কিঞ্চিত হেসে বলল, ভাগ্যিস ডেকেছিলাম। স্বপ্নেই তো প্রপোজ করছিলাম, বাস্তবে তো আর না। নাজ আশা করেছিল সাইম ক্রুদ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকবে তার দিকে। রাগে হয়তো বাকিটা পথ কথাই বলবে না। কিন্তু সেসবের কিছুই হল না। বরং সাইম ফুর্তির স্বরে বলল, তোমার চয়েজ বরাবরই বাজে। প্রপোজ করবে ভালো কথা, তাই বলে দুই বাচ্চার বাপকে? রেল স্টেশনে নেমে দুজনে অটোতে চড়ে বসল। ময়মনসিংহের বাতাসে বিচিত্র এক ধরনের প্রশান্তি বয়ে চলে। ঢাকার বাতাসে এ ব্যাপারটা নেই। সেখানে দূষিত বাতাসে নিঃশ্বাস নিলে মনে হয় যেন ফুসফুসের বড় একটা অংশ ফাঁকাই রয়ে গেছে। এখানে তা মনে হয় না। নাজ বলল, আপনি কি আজ আমাকে রেখে আবারও ফিরে যাবেন? না, 7 দিনের ছুটি নিয়ে এসেছি। নাজ খোঁচা মেরে বলল, বাব্বা! 7 দিন? এই 7 দিনে আপনার কাজে ক্ষতি হয়ে যাবে না? আহারে, বেচারা অফিস না পেয়ে কেঁদে মরবে। সাইম হেয়ালির স্বরে বলল, কি আর করা? এতদিন যে কেঁদে মরল, এবার তাকেও তো একটু সময় দিতে হয়। মুহূর্তেই একরাশ লজ্জারা এসে জড়ো হল নাজের চোখে মুখে। কথাটার কি জবাব দেওয়া যায় ভেবে পেল না মেয়েটা। আটো গ্রামের কাছে পৌঁছাতে নাজের চোখ দুটো উঠে গেল কপালে। গ্রামের মুখে বিশাল এক গেট। গেট থেকেই ঝুলছে প্রকাণ্ড এক ব্যানার। ব্যানারে লেখা, ভাবখালী গ্রামের কৃতী ছাত্রী নাজনীন চৌধুরীর সাফল্যে গ্রামবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। লেখাটার পাশেই বড় করে ছাপা হয়েছে তার এক পাসপোর্ট সাইজ ছবি। গেটের নিচেই আবার ব্যান্ড পার্টি। শুধু ব্যান্ড পার্টিই নয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বান্ধবীরা সকলেই অপেক্ষা করে আছে তার জন্যে। ছোট ছোট বাচ্চারা ব্যান্ড পার্টির বাজনার তালে তালে নাচছে। নাজ হতবিহ্বল গলায় বলল, এ কি? সাইম তার ক্যামেরাটা অন করতে করতে বলল, ব্যানারটার সামনে গিয়ে দাঁড়াও তো নাজ। তোমার কভার পিকচার চেঞ্জ করতে হবে না? সাফল্য এমনই এক সোনার হরিণ যার জন্যে প্রতিটা মানুষ আজীবন প্রতীক্ষা করে থাকে। তবে কেবল প্রতীক্ষা করলেই সাফল্যের দেখা পাওয়া যায় না। কঠোর পরিশ্রম আর নিজের প্রতি আস্থা রাখতে হয়। নাজ তাই করেছিল, ফলটাও দেখতে পাচ্ছে সচক্ষে। যে মানুষগুলো একটা সময় মনে করত নাজ কোনোদিন লেখাপড়ায় ভালো করতে পারবে না, তারাও আজ এসেছে অভিনন্দন জানাতে। প্রকৃত সাফল্য তো এটাই। বিশাল ওই গেটের কাছে সকলের সঙ্গে ছবি তুলতে হল। বাচ্চাদের কাছ থেকে তোড়ায় তোড়ায় কতগুলো যে গোলাপ নাজ পেল, তার কোনো হিসাব নেই। নাজকে সর্বপ্রথম শ্বশুরবাড়িতেই আনা হল। তার মাও অবশ্য এখানেই আছেন। এদিকে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছেন হাসনা বেগম এবং শওকত সাহেব।
তাদের একমাত্র বৌমা গোল্ডেন জিপিএ 5 পেয়েছে বলে কথা। আজ সন্ধ্যায় বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল আত্মীয়দের জড়ো করা হয়েছে। ডেকোরেটরের লোকরা মরিচবাতি দিয়ে পুরো বাড়িটা ইতোমধ্যেই মুড়িয়ে ফেলেছে। বাড়ির ভেতরেও চলছে সাজসজ্জা। বসার ঘরে বিশাল এক স্টেজ করা হচ্ছে। নাজকে নাকি আজ এখানে দাঁড়িয়ে বক্তৃতাও দিতে হবে। কি সাংঘাতিক ব্যাপার! বাড়িতে আজকে ঘিরে রেখেছে সকলে। চারিদিকে এত মানুষ, তবুও তার চঞ্চল চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে ওই একটা মানুষকে। ছেলেটা গেল কোথায়? ছোট ছোট স্কুলপড়ুয়া বাচ্চারা প্রশ্ন করে করে মাথা ধরিয়ে দেওয়ার উপক্রম করেছে। এই যেমন, নাজ আপু তুমি দিনে কত ঘন্টা পড়তে? অথবা, নাজ আপু তুমি কি মুখস্থ করার জন্যে বিশেষ কোনো টেকনিক ব্যবহার করতে? নাজ অবশ্য মিষ্টি গলাতেই সকলের প্রশ্নের উত্তর দিচ্ছে। হাসনা বেগম নাজকে নিয়ে গেলেন থুরথুরে এক বৃদ্ধার কাছে। হাসনা বেগম হাস্যোজ্জ্বল গলায় বললেন, বৌমা, ইনি আমার ফুপু শাশুড়ি, তোমার ফুপু দাদি। সালাম করো। নাজ ভদ্রভাবেই সালাম করল তার ফুপু শাশুড়িকে। বৃদ্ধা দারাজ গলায় বলল, বেঁচে থাক বাছা। তোমার রেজাল্ট জেনে খুবই খুশি হয়েছি, আমার বংশের মুখ উজ্জ্বল করলে তুমি। থ্যাংক ইউ দাদি। সাইমটাকে কত করে বলতাম, তুই ডাক্তার হবি, বিনামূল্যে গরিব দুঃখীদের সেবা করবি। আমার সে কথা তো কানেও তুলল না। তোমাকেই কিন্তু এবার আমার ইচ্ছা পূরণ করতে হবে বাছা। নাজ হেসে বলল, আপনার নাতির মতো আমিও যে কমার্সের ছাত্রী দাদি। আমি ডাক্তার হব কি করে? বৃদ্ধা এবার দীর্ঘশ্বাস ফেলে ভারী গলায় বললেন, আহারে, কত ইচ্ছা ছিল বংশে একটা ডাক্তার থাকবে। আমাদের কপালটাই খারাপ। হাসনা বেগম ভ্রু সামান্য কুঁচকে বললেন, ফুপুজান আপনি সেকেলেই রয়ে গেলেন। গরিব মানুষের সেবা করতে হলে ডাক্তারি হতে হবে এমন কোনো নিয়ম আছে? মানুষ ব্যবসা করেও তো গরিবদের সেবা করতে পারে। ভালো কাজ করতে হলে ভালো আত্মা লাগে ফুপুজান। ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও অনেকে ভালো মানুষ হয়ে উঠতে পারে না। নাজ মুগ্ধ হয়ে শুনল হাসনা বেগমের কথাগুলো। শাশুড়ি পেয়েছে একটা। এমন শাশুড়ি কজনের ভাগ্যে জোটে? নাজ অন্যরকম গলায় বলল, মা, যে মেয়েটা আপনার ছেলেকে বিয়ে না করে পালিয়ে গিয়েছিল, সে কিসে পড়ত? হাসনা বেগম ইতস্তত করে বললেন, হঠাৎ এই প্রশ্ন? আহা বলুন না। হাসনা বেগম তো করে বললেন, অনার্স সেকেন্ড ইয়ারে। তার মানে এইচএসসি পরীক্ষা হয়ে গিয়েছিল? সেও কি এইচএসসিতে এ+ পেয়েছিল? না। কি যে বলো বৌমা, সবাই তো আর তোমার মতো ভালো ছাত্রী। তোমার সঙ্গে কারো তুলনাই হয় না। হাসনা বেগমের কথা শেষ হবার আগেই নাজ খিলখিল করে হেসে উঠল। হাসছ কেন বৌমা? আপনার বানানো কাহিনী শুনে। আর কাহিনী বানাতে হবে না মা। আপনার ছেলে আমাকে সব বলে দিয়েছে। সাইম বলেছে? সত্যি? ধরা পড়ে যাওয়ায় খুব একটা বিব্রত বলে মন হল না হাসনা বেগমকে। বরং ছেলে আর বৌমার দূরত্ব মিটে যাওয়ায় বিমলানন্দে প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বিছানার ওপরে বসে ল্যাপটপে গুরুত্বপূর্ণ একটা ইমেইল টাইপ করছে সাইম।
নাজ সুটকেস থেকে কাপড়গুলো বের করে গুছিয়ে রাখছে আর টুকটুক করে গল্প করছে তার সঙ্গে। মেয়েটার কণ্ঠস্বরে একটা রিনরিনে ভাব আছে। যখনই কথা বলে মনে হয় যেন রিনরিন শব্দ করে বেজে উঠছে কিছু একটা। এমন চালাক আপনার বোন। আমি যাতে আপনাকে সন্দেহ না করি সেজন্যে জোর গলায় বলল পার্সেলটা পাঠিয়েছে প্রত্যয়। সাইম তার চোখ দুটো ল্যাপটপের ওপর থেকে সরিয়ে নাজের দিকে তাকিয়ে বলল, প্রত্যয়? আমাদের স্কুলের একটা হ্যাংলা টাইপ ছেলে। সারাদিন আমার পেছনে পড়ে থাকত। সেটা বড় কথা নয়। বড় কথা হলো কণা কিভাবে আমার সাথে এত বড় একটা নাটক করতে পারল। অন্য সবাই না হয় করেছে, তাই বলে আমার বেস্ট ফ্রেন্ডও। এর থেকে তো তুষিই ভালো। তুষিটা আবার কে? আমার কলেজের বান্ধবী। আপনার বোন যেখানে দিনের পর দিন আমার সঙ্গে অভিনয় চালিয়ে গেছে, তুষি সেখানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আপনার গার্লফ্রেন্ডকে পর্যন্ত খুঁজে বের করেছে। সাইম আতকে উঠে বলল, কি? আমার গার্লফ্রেন্ড মানে? আপনার অফিসের কলিগ, সব পোস্টে আবার কমেন্টও করে। কি যেন নাম? অদিতি। তুষি মনে করেছিল ওই মেয়েটাই আপনার গার্লফ্রেন্ড। এক সেকেন্ড। এই তুষিই কি সে যার সঙ্গে তুমি লাইব্রেরি তেলাপোকা ছেড়ে সাসপেন্ড হয়েছিলে? হু। সাইম থমথমে গলায়, নাজ, তোমাকে না কতবার বলেছি এসব বাজে সঙ্গ ত্যাগ করতে? আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন। সত্যিই কি ওই মেয়েটার সঙ্গে আপনার প্রেম ছিল? ফেসবুকে কমেন্ট করলেই প্রেম হয়ে যায় না? সেই হিসাবে তো ওই প্রত্যয় না প্রত্যয় তো তোমার বয়ফ্রেন্ড। নাজ চোখমুখ বিকৃত করে বলল, মোটেই না। আমি জীবনে একটা তো দূরের কথা, আধাটা প্রেমও করিনি। আমার কথা বিশ্বাস না হলে এলাকার যে কাউকে জিজ্ঞেস করে দেখুন। হুট করে ঘরে এল কণা। উৎফুল্ল গলায় বলল, ভাবি সাহেবা, আপনার কপাল পুড়েছে। মানে? রাজ্যের সব আত্মীয়স্বজন একটু পর খেতে বসবে। মা বলেছে তোকেই না সবাইকে পরিবেশন করতে হবে। নাজ স্বাভাবিক গলায় বলল, তো করব। সমস্যা কোথায়? কণা আক্ষেপের স্বরে বলল, এই নাজ, তোর হঠাৎ কি হলো বলতো? আমাদের ফেলটুস দল থেকে বেরিয়ে হয়ে গেলি জিপিএ 5। আবার আমাদেরই কামচোর দল থেকে বেরিয়ে হয়ে গেলি লক্ষ্মী মেয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবেও না। নাজ এবার সাইমের দিকে তাকিয়ে বলল, চলুন, আপনি খাবেন না? সাইম কিছু বলে ওঠার আগেই কণা বলল, ভাইয়া আবার এতগুলো মানুষের সঙ্গে খেতে বসবে? এ যেন দশম আশ্চর্য। সাইম ভ্রুযুগল সামান্য কুঁচকে বলল, হয়েছে আর পাকামো করতে হবে না, নিজের কাজে যা। একজন বলে বুঝতে হবে না, আরেকজন বলে পাকামো করতে হবে না। আমি কি দুনিয়ায় হওয়া খেতে এসেছি? পুরো বাড়িটা জুড়ে অতিথিরা গিজগিজ করছে। এখানে ওখানে ছোটাছুটি করে বেড়াচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা। এত অতিথির খাওয়া দাওয়ার ব্যবস্থা ঘরের ভেতরে করা সম্ভব হয়নি। তাই ডেকোরেটরের কাছ থেকে প্রকাণ্ড এক টেবিল ভাড়া করে আনা হয়েছে। সেই টেবিল উঠানে রেখে সেখানেই সকল ব্যবস্থা করা হয়েছে। রাতের আয়োজন নাকি এর থেকেও ব্যাপক। বাবুর্চি দল এসে রান্নাবান্না করবে। অতিথির সংখ্যাও নাকি হবে দ্বিগুণ। পাড়া প্রতিবেশী, নাজের আত্মীয়স্বজন সকলকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে সেই আয়োজনে। নাজ বেশ আগ্রহ নিয়েই সকলে খাবার পরিবেশ করছে।
অতিরিক্ত আহ্লাদে সকলের প্লেটে তরকারি তুলে দিচ্ছে, একটু পর পর আঁতকে উঠে বলছে, এ কি? আপনি তো কিছুই খাচ্ছেন না। আরেকটা মাছ তো খেতেই হবে। নিজেকে আজ সত্যিকার অর্থেই বাড়ির বউ বলে মনে হচ্ছে। সকলের খাওয়া দাওয়া শেষে প্লেটগুলো রান্নাঘরে নিয়ে রাখছে কণা আর মালা। মেয়ে দুটো কাল থেকে এই আয়োজন উপলক্ষে ছোটাছুটি করছে। নিজেরা এইচএসসি পরীক্ষায় তেমন সাফল্যের মুখ না দেখলেও আক্ষেপ নেই। প্রাণের বান্ধবীর সাফল্যই যেন তার অপূর্ণতাকে পূরণ করে দিয়েছে। নাজ তাদের সাহায্য করতে এলে মালা ঠাট্টার ছলে বলল, আরে জিপিএ 5 আপা, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? নাজও হাসতে হাসতে বলল, ভাবলাম বেচারিদের ওপর একটু দয়া করি। দয়া কর আর যাই কর, তোর ওপরে কিন্তু আমি প্রচণ্ড রেগে আছি। সবে আজ এসেছিস বলে কিছু বলছি না। আমি আবার কি করলাম? শিউলির বিয়েতে এলি না কেন? তোকে ছাড়া তো আমরা ঠিকমতো মজাই করতে পারিনি। নাজ ফিকে গলায় বলল, ওই সময়ে আমি আনন্দ করার মতো অবস্থায় ছিলাম না রে। তোকে বোঝাতে পারবো না আমার ওপর দিয়ে কি যাচ্ছিল। আমার জায়গায় তুই থাকলে হয়তো বুঝতি। মালা বিরক্ত গলায় বলল, আচ্ছা, বিয়ের পর কি সব মেয়েরাই এমন কঠিন কঠিন কথা বলে? তুই একদিকে কঠিন কথা বলছিস, শিউলিকে ফোন দিলেও ঠিক এভাবেই কথা বলে। বিবাহিত মহিলাদের কথার মাথামুন্ডু আমি কিছুই বুঝি না। শিউলি কেমন আছে রে? পরীক্ষা কেমন দিয়েছে? পরীক্ষা দেয়নি। নাজ অবাক গলায় বলল, মানে? ওর শাশুড়ির অবস্থা বেশ খারাপ, যায় যায় অবস্থা। তাই ঠিক করেছে এবছর পরীক্ষা না দিয়েছে শাশুড়ির সেবা যত্ন করবে। নিজের ইচ্ছাতেই ঠিক করেছে? তাই তো মনে হলো। সন্ধ্যার পর পর কণা আর মালা মিলে সুন্দর করে সাজিয়ে দিল নাজকে। বেশি একটা সাজগোজ নাজ এমনিতেই পছন্দ করে না। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে ছোট্ট একটা কালো টিপ। ব্যাস, এতটুকুই তার সাজ। সামান্য সাজেই যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, কে জানত? কণা তার চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে বলল, ইস, চুলগুলো কেটে কি অবস্থা করেছিস? অমন সুন্দর চুল কেউ এভাবে কাটে? মালা বহুকষ্টে হাসি চেপে রেখে বলল, নাজকে সম্ভবত ভূতে ধরেছিল বুঝলি। ভূতটাই কারণেই এসব উদ্ভট কাণ্ড বাঁধিয়েছে। আমার তো মনে হয় সেই ভূতটাই জিপিএ 5 পাইয়ে দিয়েছে। দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। চুপ করে রইল নাজ। আসলেই তো, কষ্ট নামের ভূত একবার কারো ওপরে চেপে বসলে দীর্ঘদিন ভোগায়, ক্ষতবিক্ষত করে তোলে সমগ্র অন্তরাত্মাকে। স্বাভাবিক কর্মকাণ্ডের ক্ষমতা ছিনিয়ে নেয়। কয়েক মুহূর্তের জন্যে সে দিনগুলোর কথা ভেবে শিউরে উঠল নাজ। সাজগোজ শেষে নিজেদের ঘরে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতঘড়ি পরছে সায়েম। ধবধবে সাদা শার্ট, গাঢ় নীল জিন্স আর পরিপাটি চুলগুলোতে তাকে রাজপুত্রের থেকে কোনো অংশে কম বলে মনে হচ্ছে না। কে জানে, হয়তো রাজপুত্ররাও এতটা সুদর্শন হয় না। আয়নার মধ্যে তাকে এক নজর দেখতেই বুকটা ধক করে উঠল নাজের। মনটা মানতেই চায় না ওই মানুষটা আজ তার নিজস্ব। বারবার মনে হয় যেন এসবই তার কল্পনা। নাজ উৎফুল্ল গলায় বলল, দেখুন তো, আমাকে কেমন লাগছে? সায়েম এবার ঘুরে তাকালো তার দিকে। নাজের পরনে সায়েমের পাঠানো সেই আকাশি রঙা শাড়ি। শুধু শাড়িটাই নয়,
তার হাতের চুড়ি, কানের দুল, গলার মালা সবকিছুই সাইমের দেওয়া। মনে মনে ঠিক এভাবেই নাজকে সাজিয়েছিল সাইম। মেয়েটাকে এই রূপে দেখার ভীষণ লোভ ছিল তার। এক পর্যায়ে লোভ সামলে রাখতে না পেরে অজ্ঞাত কেউ সেজে জিনিসগুলো পাঠিয়েও দিল। তাতে অবশ্য লাভের লাভ কিছুই হল না। নাজ সেই শাড়ি ছুঁয়েই দেখল না। আজ পড়েছে। সাইমের দীর্ঘদিনের চাওয়াটা অবশেষে পূর্ণতা পেল। নাজের দিকে সেই কখন থেকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাইম। এদিকে মেয়েটা যে লজ্জায় মিয়ে যাচ্ছে তার খেয়ালই নেই। সাইম ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে। নাজের একবার মনে হলো ছুটে পালায়, কিন্তু পারল না। হিমবাহের মতো এক জায়গায় জমে দাঁড়িয়ে রইল। সাইম নাজের ডান গালে হাত রেখে তার নেশালো কণ্ঠে বলল, তুমি কি সত্যিই এক্সিস্ট করো? নাজ কম্পিত স্বরে বলল, মানে? মাঝে মাঝে মনে হয় তুমি বাস্তবের কেউ নও, শুধুই আমার কল্পনা। কল্পনা না হলে একটা মানুষ এতটা নিখুঁত কি করে হতে পারে? নাজ কি বলবে ভেবে পেল না। সাইম ঘোরলাগা নয়নে তাকিয়ে আছে তার দিকে। ক্রমেই যেন সেই ডুবে যাচ্ছে নাজ। লজ্জায় চোখমুখ খিচে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল মেয়েটা। আচমকাই নাজের সমস্ত অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলে সাইম তার কপালে এঁকে দিল নিজের শীতল ঠোঁটদ্বয়ের আলতো স্পর্শ। বিদ্যুতের গতিতে শিহরণ জেঁকে ধরল নাজকে। এটা কি হয়ে গেল? ব্যাপারটা এত দ্রুত ঘটল যে নাজ কিছুই বুঝতে পারল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তার দিকে। সাইম এবার পরম আবেগে শক্ত করে জড়িয়ে ধরল নাজকে। লজ্জায় গুটিসুটি মেরে তার বুকে পড়ে আছে নাজ। এই মানুষটার মাঝে এত মমতা, এত ভালোবাসা লুকিয়ে ছিল। সাইমের হৃদস্পন্দন ক্রমেই বেড়েই যাচ্ছে। এমন মধুর তালে একবার স্পন্দিত হচ্ছে তার হৃদয়, নাজের ইচ্ছে হয় যেন আজীবন কান পেতে শুনুক সেই ধ্বনি। সেই স্পন্দন আরেকটু বাড়িয়ে দিয়ে নাজ আলতো করে জড়িয়ে ধরল তাকে। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। নিঃশব্দে, ভালোবাসায়। সাইম হুট করে ঘোরলাগা কণ্ঠে বলল, চলো। এভাবে জোরাজোরি করে ঘরে বসে থাকি। নাজ লজ্জায় কাবু হয়ে বলল, আপনার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মানুষ কি ভাববে? যা ভাবার ভাবুক। তুমি মাকে গিয়ে বলে এসো আমার প্রচণ্ড মাথা ধরেছে। আমি সকলের সামনে যেতে পারবো না, তাই তুমিও যাবে না। বললেই হলো। আমি তো যাবই, সঙ্গে আপনাকেও যেতে হবে। নাজের কথার মধ্যে বিচিত্র এক অধিকারবোধ খুঁজে পেল সাইম। ভালোবাসার সঙ্গে সঙ্গে এই অধিকারবোধ হয়তো আপনাতেই চলে আসে। নাজ বলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, এবার ছাড়ুন তো, এসবের জন্যে পরে সময় পাওয়া যাবে। সাইম অন্যরকম কণ্ঠে বলল, সত্যিই পাওয়া যাবে? নাজ বোধ হয় এবার সত্যিই মরে যাবে লজ্জায়। মানুষটার বাঁধন থেকে নিজেকে মুক্ত করে ছুটে পালালো ঘর থেকে। পার্টিতে নাজের জন্যে বেশ কয়েকটা চমক অপেক্ষা করছিল। প্রথম চমক 8 কেজি ওজনের প্রকাণ্ড এক 3তলা কেক। কেকের ওপরে একটি মেয়ের পুতুল, পুতুলটাও সম্ভবত কেকের তৈরি। কেকের গায়ে লেখা, কনগ্রাচুলেশনস অন প্রুভিং ইউরসেলফ নাজ। কণা ফিসফিস করে বলল, বলতো কেকের ডিজাইনটা কার? তোর যে না সেটা বুঝতেই পারছি। তুই ডিজাইন করলে কেকের দিকে ফিরে তাকানো যেত না। কণা থমথমে গলায় বলল, যে করেছে তার আর আমার শরীরে কিন্তু একই রক্ত বইছে।
মানে? এখনো বুঝতে পারলি না গাধা? ভাইয়া করেছে। নাজের বিস্ময়ে খাবি খেয়ে বলল, উনি উনি এসব কখন করল? 2 দিন আগে ভাইয়া কেকের ডিজাইন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। সেই অনুযায়ী বেকারি থেকে বানিয়েছি। সুন্দর হয়েছে না? মানুষ যাকে ভালোবেসে তার সকল আশেপাশের সকল কিছুকেই বাসে। সাইম ডিজাইন করেছে জানার পর থেকে এই কেকের প্রতি আগ্রহ আর আকর্ষণ বহুগুণ বেড়ে গেল নাজের। বাড়ি ভর্তি মানুষ যেখানে আনন্দে মেতে আছে, সাইম সেখানে ঘরের এক কোণে একদৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইলের দিকে। মানুষের সঙ্গে মিশতে পারে না বলে ছোটবেলা থেকে কতবার যে তাকে বেয়াদব আখ্যা দেওয়া হয়েছে তার হিসাব নেই। মানুষের কথায় কি আসে যায়? শত চেষ্টায়ও তাদের বোঝানো যাবে না সোশ্যাল এনজাইটি কোনো বেয়াদবি নয়। একটা রাজহাঁসকে পানির ওপর চলতে দেখলে মনে হয় সুস্থির গতিতে এগিয়ে যাওয়া শান্ত এক প্রাণী। তবে পানির নিচ থেকে কেউ নজর করে দেখে না একের পর এক অনবরত পদক্ষেপ ফেলার কারণেই তার এই এগিয়ে চলা। সাইমের ব্যাপারটাও এমনই। ছেলেটাকে বাইরে থেকে দেখে মনে হয় অনুভূতিহীন, গম্ভীর এক মূর্তি। প্রকৃত সাইমকে যারা চেনে তারাই কেবল বুঝতে পারে সে নিজেকে যত না প্রকাশ করে তার থেকে ঢের বেশি আড়াল করে রাখে। যার তার কাছে নিজেকে প্রকাশ করে লাভ কি? নিজেকে শুধুমাত্র প্রকাশ করে প্রিয় মানুষগুলোর কাছে। নাজের জন্যে দ্বিতীয় চমক হল ছোটখাটো এক কনসার্ট। বসার ঘরে যে স্টেজ করা হয়েছে সেখানে গান গাইতে শুরু করল এক শিল্পী। সবগুলো গানই নাজের পছন্দের। এই শিল্পীর গান সে আগে শুনেছে ইউটিউবে। তাকে যে এভাবে নাজের ভালো রেজাল্ট করার পার্টিতে আনা হবে কল্পনাও করতে পারেনি। ঘুরে ঘুরে সকলের সঙ্গে কথা বলছে নাজ। বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সকল অতিথিরা। বসার ঘর থেকে এগিয়ে ডাইনিংয়ে যাওয়ার পথে হঠাৎ কানে এলো 2 মধ্যবয়স্কা ভদ্রমহিলার কথোপকথন। নাজ পেছনে থাকায় এক মুহূর্তের জন্যেও তার উপস্থিতি টের পেল না তারা। প্রথম জন সতর্ক গলায় বললেন, যে মেয়ে মেট্রিকে জিপিএ 3 পায়, সে আবার ইন্টারে গোল্ডেন পায় কি করে? দ্বিতীয়জন বললেন, শুধু কি গোল্ডেন? নিজের কলেজেও নাকি ফার্স্ট হয়েছে। কলেজে ফার্স্ট হলে কি হবে? আমাদের সাইম এসএসসিতে পুরো বোর্ডে হয়েছিল 4র্থ, এইচএসসিতে 7ম। সেখানে তো এই মেয়ে কিছুই না। আনমনেই হেসে উঠল নাজ। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো মন খারাপ করে কান্নাকাটি জুড়ে দিত। নাজ বলেই হাসছে। কারণ সে ভালো করেই জানে মানুষের এক সহজাত প্রবৃত্তিকে ওপরে উঠলেই তাকে টেনেহিচড়ে কি করে নিচে নামবে। শত টানাটানি করলেও চাঁদকে কি আর মাটিতে এনে ফেলা যায়? চাঁদ তো থাকবে তো তার নির্দিষ্ট জায়গাতেই। সাইম সেই কখন থেকে কোণার দিকের সোফাটায় বসে ফোনের দিকে তাকিয়ে আছে। নাজ নিঃসংকোচে গিয়ে বসল তার পাশে। যে মানুষটাকে এত ভালোবাসে তার পাশে বসতে আবার সংকোচ কিসের? আশেপাশের মানুষগুলোর যা ভাবার ভাবুক। নাজ মিষ্টি গলায় বলল, একা একা বসে আছেন কেন? সকলের সঙ্গে কথাটা বললেও তো পারেন। সাইম ক্লান্ত গলায় বলল, ইম্পসিবল। এসব মানুষের সঙ্গে কথা বললে আমার গা ঘিন ঘিন করবে। কথা বলতে সমস্যা কোথায়? সমস্যা আছে। একটু আগে আমার চাচা এসে কি জিজ্ঞেস করল জানো? কি? তুই কত স্যালারি পাস রে?
মানুষের মধ্যে ন্যূনতম কমন সেন্স নেই যে এমন পার্সোনাল প্রশ্ন কাউকে করা যায় না। নাজ খিলখিল করে হাসতে হাসতে বলল, আপনার মতো স্যালারি আমি পেলে পুরো এলাকায় মাইকিং করে জানতাম। নাজের এই হাসিটা যেন সম্পূর্ণ এক ঘোরের জগতে নিয়ে গেল সায়েমকে। এই হাসিটাই পৃথিবীতে তার সবথেকে প্রিয় দৃশ্য। কতদিন যে তাকে এভাবে হাসতে দেখেনি। সায়েম ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে অসহায় গলায় বলল, আমার সঙ্গে পালিয়ে যাবে নাজ? মানুষটার এই কথায় হঠাৎ ভরকে গিয়ে নাজ বলল, হ্যাঁ। আর বেশিক্ষণ এখানে থাকলে হয়তো দমবন্ধ হয়ে মরেই যাব। এক্ষুনি পালিয়ে যেতে ইচ্ছা করছে, যাবে আমার সঙ্গে? এগুলো মানুষ আজ জড়ো হয়েছে নাজের জন্যে। এদের রেখে পালিয়ে যাওয়াটা নিতান্তই অভদ্রতা। তবে সেই অভদ্রতাটা করতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করল না। সায়েমের এই আবেদনকে না করে কি করে? সকলের অগোচরে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল দুই মানবমানবী। রাত বেশি একটা হয়নি, মোটে 8:30। তবুও রাস্তায় লোক নেই। থাকবে কি করে? এলাকা শুদ্ধ মানুষ যেন আজ সায়েমদের বাড়িতে। হাতে হাত রেখে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে নাজ আর সায়েম। নাজের একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হল, আমরা যাচ্ছি কোথায়? জিজ্ঞেস করতে গিয়েই করল না। কি হবে গন্তব্য জেনে? মানুষটার পাশে হাঁটতে পারছে, এর থেকে বড় সৌভাগ্য আর কি বা হতে পারে? হাঁটতে হাঁটতেই তারা চলে এল নাজদের বাড়ির সামনে। সায়েম তাদের বাড়ির গেটে দিয়ে ভেতরে প্রবেশ করল। এ কি? এখানে যাচ্ছি কেন? গেলেই দেখতে পারে। নাজের হাত ধরে টেনে তাকে বাড়ির পেছনে পুকুরের দিকটায় নিয়ে এলো সায়েম। নাজের বিস্ময়ের সকল সীমা যেন ছাড়িয়ে গেল। রংবেরঙের মোমবাতি আর বেলুন দিয়ে সাজানো জায়গাটা। সঙ্গে আরও একটা জিনিস আছে, শত শত নীল অপরাজিতা। কে বলেছে মানুষ কেবল গোলাপ দিয়েই ভালোবাসার প্রকাশ করতে পারে? একটু এগিয়ে যেতেই দেখতে পেল তাদের নৌকাটা অসম্ভব সুন্দর করে সাজানো। সম্ভবত নতুন করে রং করা হয়েছে। নৌকারও ওপরেও নীল অপরাজিতার ছড়াছড়ি। মিষ্টি একটা ঘ্রাণ আসছে চারপাশ থেকে। অপরাজিতা ফুলে তো গন্ধ নেই, তবে এই মিষ্টি সুঘ্রাণ কিসের? নাজমুগ্ধ গলায় বলল, কখন করলেন এত কিছু? সায়েম শান্ত গলায় বলল, দিনের বেলায়। পছন্দ হয়েছে? হয়েছে। ভীষণ পছন্দ হয়েছে। চলো নৌকার ওপরে গিয়ে বসি। তোমার না চাঁদটার ঠিক নিচে নৌকার ওপরে বসে জোছনাবিলাস করতে ভালো লাগে। মনে আছে এখনো? সায়েম তার হাতটা ধরে সাবধানে নিয়ে বসল নৌকার ওপরে। অদ্ভুত এক মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে। মাথার ঠিক ওপরে পূর্ণিমার চাঁদ, পুকুরের স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবি আর পাশে প্রিয় মানুষটা। এমন খুব কম মুহূর্তই আসে, যখন বেঁচে থাকাকে সার্থক বলে মনে হয়। নাজ, তোমার হাতটা দাও তো। কেন? দাও না। এত প্রশ্ন করো কেন? নাজ ইতস্তত করে নিজের হাতটা বাড়িয়ে দিল সায়েমের দিকে। সায়েম আলতো স্পর্শে হাতটা ধরে অনামিকা আঙুলে কি যেন পরিয়ে দিল। নাজ ভালো করে লক্ষ্য করে বুঝতে পারল, হীরের আংটি। অন্যান্য আংটির মতো মধ্যিখানে বড় একটা পাথর নেই, বরং গোটা আংটি জুড়েই ছোট ছোট পাথর। মানুষটার রুচি আছে বলতে হবে। নাজ প্রচ্ছন্ন হাসি হেসে বলল, এটা কি?
ভালো রেজাল্টের গিফট? উহু, তাহলে? সাইম অন্যরকম গলায় বলল, অ্যাপোলজি গিফট। ভালো রেজাল্ট করাতে গিয়ে তোমাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। নাজ কৃত্রিম অভিমান নিয়ে বলল, একটু? অনেক অনেক বেশি কষ্ট দিয়েছি, তাই না? নাজ চাপা এক দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। ওই একটা দীর্ঘশ্বাসেই সাইম পেয়ে গেছে তার কাঙ্ক্ষিত উত্তর। সাইম অসহায় কণ্ঠে বলল, আমি জানি কষ্টগুলো তোমার মনে পার্মানেন্ট ড্যামেজ করে তুলেছে নাজ। তবুও আমাকে প্লিজ একটা সুযোগ দাও চিরস্থায়ী ওই ক্ষতগুলো সারিয়ে তোলার। আই প্রমিজ এই জীবনে আর কোনোদিন কষ্ট পেতে দেব না তোমায়। এক এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুকুরের পানিতে ভেসে ওঠা চাঁদটার দিকে। তার চোখ ভর্তি জল, প্রাণপণ চেষ্টা করছে তা মানুষটার থেকে আড়াল করে রাখতে। তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে নাজ? না পারার সাধ্য বুঝি আমার আছে। সাইম সাবধানে নাজের গালে বুড়ো আঙুল স্পর্শ করে মুছিয়ে দিল চোখ জল। জীবনের সেরা এই মুহূর্তটাকে কোনোভাবেই নষ্ট করতে চাইছে না নাজ। তাই গলার স্বর প্রাণপণ স্বাভাবিক রেখে বলল, তাই বলে ভাববেন না আপনি বেঁচে যাচ্ছেন। কঠিন একটা শাস্তি আপনাকে পেতেই হবে। সাইম হেসে বলল, বলুন কি শাস্তি ম্যাডাম? এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে আপনি আমার সামনে আধ ঘন্টা অনবরত কথা বলবেন। কথা বলবো? কি কথা? সেটা আপনার ব্যাপার। কথা হলেই হলো। এটা আবার কেমন শাস্তি? অত সব বলতে পারবো না। শাস্তি পেয়েছেন যখন, বিনা বাক্য ব্যয় পালন করুন। তা না হয় করলাম, কিন্তু শাস্তিটা এক্সপ্লেন তো করতে হবে। নাজ একরাশ লজ্জা নিয়ে বলল, আপনার কথা বলার ধরন আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর গুছিয়ে কথা বলেন আপনি। মনে হয় যেন কোনো শব্দের পর কোনো শব্দতা বলবেন তা আগে থেকেই ঠিক করা। মনে আছে একদিন বারান্দায় বসে আপনার ছোটবেলায় প্রথম সিগারেট খাওয়ার গল্পটা বলেছিলেন? সেদিন তো ইচ্ছা করছিল ভয়েস রেকর্ডারে রেকর্ড করে রাখি আপনার কথাটা, আর শেষ করার সুযোগ পেল না নাজ। তার আগেই ঘটে গেল সর্বনাশ। সাইম তার ঠোঁটজোড়া চেপে ধরল নাজের ঠোঁটে। মুহূর্তেই ভয়ঙ্কর এক শিহরণ খেলে গেল তার সমস্ত শরীরে। যেন সাইম নামের প্রবল এক স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিজেকে বাঁচানোর ছিটেফোঁটা ইচ্ছে নেই নাজের মাঝে, ক্রমশ ভেসে যাচ্ছে স্রোতে বয়ে। আজ 7 দিনের ছুটি শেষ, নাজকে নিয়ে ঢাকায় ফিরল সাইম। এই কটা দিনে ঘুমের ছিটেফোঁটাও নেমে আসেনি দুজনের চোখে। পার্টিতে আসা আত্মীয়স্বজনদের বড় একটা অংশ তাদের বাড়িতেই থেকে গেছে। কেউ 2 দিন, কেউ 4 দিন, আবার কেউ কেউ তো এখনো রয়ে গেছে। বাড়িতে অফুরন্ত ঘর নেই যে সকলের জন্যে আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করা হবে। তাই বাধ্য হয়েই 10-12 জনকে থাকতে হয়েছে একটা ঘরেই। তাতে অবশ্য আত্মীয়স্বজনদের আনন্দে কোনো প্রকার ব্যাঘাত ঘটেনি। ব্যাঘাত ঘটেছে সাইমের ঘুমের। নাজের কিছুটা অভ্যাস থাকলেও এতগুলো মানুষের মধ্যে ঘুমিয়ে পড়ার প্রশ্নই ওঠে না সাইমের। রাতগুলো কেটেছে উঠানে পায়চারি করেই। নাজ আশা করেছিল কতগুলো নির্ঘুম রাত্রির পর ঢাকায় ফিরেই নিস্তেজ হয়ে পড়বে সাইম। ঘরে ঢুকেই বিছানায় গা এলিয়ে দেবে। তবে সেসব কিছুই হল না। ক্লান্তির কোনো লক্ষণই দেখা মিলল না ছেলেটার মধ্যে। বরং উৎফুল্ল গলায় বলল, নাজ,
10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে এসো। আমরা বাইরে যাব। বাইরে থেকেই তো এলাম। আবার কোথায় যাব? বিয়ের পর তো একসাথে কোথাও ঘুরতে যাওয়াই হয়নি। আজ যাব। নাজ অসহায় গলায় বলল, তাই বলে এখনই? একটু রেস্ট তো নিতে দেবেন। এত রেস্ট নিয়ে কি হবে? আমি গাড়িতে গিয়ে বসছি। আই ওয়ানা সি ইউ ইন 10 মিনিটস। অগত্যা এক প্রকার বাধ্য হয়েই কোনোমতে ফ্রেশ হয়ে গাড়িতে এসে বসল নাজ। বাধ্য হয়ে বললে অবশ্য সামান্য ভুল হবে। ঘুরতে যাবার কথা শুনতাই মনটা লাফিয়ে উঠেছে। দীর্ঘদিনের স্বাদ তার, প্রিয় মানুষটার হাতে হাত রেখে ঘুরে বেড়াবে শহরের আন্তে কানাচে। ড্রাইভিং সিটের পাশে বসতে বসতে নাজ আগ্রহী গলায় বলল, কোথায় যাব আমরা? জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না সায়েম। তার মুগ্ধ চোখ দুটো স্থির হয়ে আছে নাজের মুখশ্রীর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে নাজ নিচু স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? এই প্রশ্নটারও জবাব এলো না। সায়েম এক নিমিষেই হাত বাড়িয়ে খুলে ফেলল নাজের চুলের কাঁটা। ঘন কালো চুলগুলো বাঁধন থেকে ছাড়া পেয়ে যেন নিজের সবটুকু গর্ব তুলে ধরল সায়েমের কাছে। সায়েম নাজের খুব কাছে এসে তার কানের সঙ্গে ঠোঁট দুটো মিশিয়ে বলল, খোলা চুলেই তোমাকে দারুণ লাগে। আরেকবার যদি চুল কেটেছ, সোজা চিড়িয়াখানার রেখে দিয়ে আসব। মানুষটার দিন দিন কি যে হচ্ছে। নাজকে লজ্জার সাগরে ডুবিয়ে না মারা পর্যন্ত বোধহয় শান্তি মিলবে না তার। ব্যস্ত এই নগরীতে মানুষ ক্রমশ ছুটে চলে প্রয়োজনের তাড়নায়। নির্দিষ্ট কোনো লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে জীবনের ছোট ছোট আনন্দকে তাচ্ছিল্য করতে দ্বিধা বোধ করে না কেউই। বই পড়া মানুষকে দিতে পারে জীবনে শ্রেষ্ঠতম আনন্দের স্বাদ। কিন্তু এখনকার যান্ত্রিক জীবনে মানুষের বই পড়ার সময় কোথায়? তবুও এই ব্যস্ত নগরীর বুকে হাতে গোনা যে কজন বইপ্রেমী বেঁচে আছে, তাদের একমাত্র ঠিকানা বাতিঘর। বিশ্ব সাহিত্য কেন্দ্রের 7 তলায় অবস্থিত বিশাল এক বইয়ের দোকান। দোকান বললে ভুল হবে, বলা উচিত বইয়ের রাজ্য। হাজার হাজার বই সুসজ্জিত করে রাখা আছে তাকে তাকে। প্রতিটা লেখকের বই আবার আলাদা আলাদা তাকে। সাহিত্যের বইগুলো একদিকে, বিজ্ঞানের বইগুলো একদিকে, আবার ইংরেজি বইগুলো আরেক দিকে। হালকা সোনালি আলোর আভায় চারিদিক ছেয়ে আছে। বইগুলো এমনভাবে সাজানো যেন দেখলেই ডজন খানেক কিনে ফেলতে ইচ্ছে হবে। শুধু বই কেনাই নয়, আছে পড়ার ব্যবস্থাও। বাতিঘরের একদিকে চেয়ার টেবিল পাতা। কয়েকজন অতি মনোযোগী পাঠককে সেখানে দেখা গেল বইয়ে মুখ ডুবিয়ে বসে থাকতে। সায়েম ঠিক করছে এই শহরে তার যতগুলো প্রিয় জায়গা আছে, সবগুলোতে আজ নিয়ে যাবে নাজকে। প্রিয় জায়গার তালিকায় বাতিঘরের স্থান সবার ওপরে বলেই সর্বপ্রথম এখানে এসেছে তারা। নাজ চোখে মুখে প্রবল বিস্ময় নিয়ে বলল, এটা কি লাইব্রেরি? সায়েম বাঁকা হাসি হেসে বলল, কেন? তেলাপোকা ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে? নাজ ফিক করে হেসে বলল, কি যে বলেন? এখানে তেলাপোকা পাবো কোথায়? এটা বুক স্টোর। এখন পছন্দ করে কয়েকটা বই চয়েজ করে ফেলো তো। শুধু পাঠ্যবই মুখস্থ করলেই ভালো ছাত্রী হওয়া যায় না। নাজ বেছে বেছে হুমায়ুন আহমেদ এবং আনিসুল হকের লেখা কতগুলো উপন্যাস নিল। সায়েম নিল হাবিজাবি কি সব ইংরেজি উপন্যাস। বিয়ের পর থেকে যতবারই তার হাতে বই দেখছে, সবগুলোই ছিল ইংরেজিতে লেখা।
ছেলেটা ঘন্টার পর ঘন্টা ইংরেজি বই পড়ে কি করে যে জানে। নাজের তো এক নাগারে ২০ মিনিট পড়লেই মাথা ধরে যায়। বাংলার মতো প্রশান্তি পৃথিবীর অন্য কোনো ভাষায় আছে নাকি? কেনাকাটার পর্ব শেষে দুজনে এসে বসল বারান্দায়। বারান্দাটা বাতিঘরের পেছনে। এখানেও রয়েছে নির্জনে নিচু কতগুলো সোফায় বসে বই পড়ার সুযোগ। ভেতরের মতো বারান্দাটাও ছোট ছোট পাথরের মূর্তি আর টবভর্তি ফুলগাছে সুসজ্জিত। সায়েম তার কেনা ইংরেজি বইগুলোর মধ্যে থেকে একটা বের করে কয়েক পাতা বের শোনাল নাজকে। বইটির নাম দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স। পুরোটা সময় তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নাজ। সায়েমের কণ্ঠস্বরে প্রখর একটা নেশালো ভাব লুকিয়ে আছে। একবার শুনলে শত জনম কাটিয়ে দিতে ইচ্ছে করবে কেবল এই ধ্বনি শুনেই। I don't believe that everybody gets to keep their eyes or gets sick or whatever, but everybody should have true love, and it should last at least as long as your life does. নাজ চোখ পিটপিট করে বলল, এর অর্থ কি? একটা গোল্ডেন জিপিএ 5 পাওয়া মেয়ে এই সামান্য অর্থটুকু বুঝতে পারবে না? বুঝতে ঠিকই পারব, কিন্তু আপনি যেভাবে দ্রুতগতিতে ব্রিটিশদের মতো উচ্চারণ করেন, বোঝার উপায় থাকে? অনিন্দ সুন্দর কতগুলো মুহূর্ত সেখানে কাটিয়ে তারা গেল সিনেপ্লেক্সে। সায়েমের আরেক পছন্দের জায়গা। একটি ভালো সিনেমা কয়েক ঘন্টার জন্যে মানুষকে নিয়ে যায় সম্পূর্ণ ভিন্ন এক জগতে। দীর্ঘদিন নিজের ছাপ ফেলে রাখে তার মনে। হলের বাইরে এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে সিনেমার নাম আর শো টাইম। সায়েম আগ্রহ নিয়ে বলল, ব্ল্যাক অ্যাডামস এসে গেছে? নাজ, চলো এটাই দেখি। নাজ থমথমে গলায় বলল, মোটেও না। আমি ইংলিশ সিনেমার মাথামুন্ডু কিছুই বুঝি না। আমি বুঝিয়ে দিব সমস্যা কোথায়। শুনুন, আপনার ব্রিটিশগিরি আমার সঙ্গে চলবে না। এর থেকে বরং চলুন এই সিনেমাটা দেখি। নাজ আঙুল তাক করে দেখালো একটা বাংলা সিনেমার পোস্টার। সায়েম সরু চোখে দেখল, সিনেমাটার নাম লুকোচুরি। পোস্টারে দুই যুবক যুবতী দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সায়েম অসহায় গলায় বলল, কেমন হবে কে জানে। অনেক ভালো হবে। আমি ট্রেইলার দেখেছি, পুরো বলিউড লেভেলের সিনেমা। আমার কথা মিলিয়ে নেবেন। সিনেমা শুরু হয়েছে। নাজ হ্যান্ডব্যাগ থেকে চশমাটা বের করে নাকের ডগায় লাগিয়ে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রূপালী পর্দার দিকে। এদিকে সায়েম একরাশ বিরক্তি নিয়ে পপকর্ন চিবোতে চিবোতে কাহিনীটা বোঝার চেষ্টা করছে। কাহিনী যদিও যথেষ্ট সাদামাটা, তবুও যেন মাথার ৩ ফুট ওপর দিয়ে যাচ্ছে। সিনেমায় নায়ক নায়িকা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন নায়ক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাকে অজ্ঞান করে গাড়িতে উঠিয়ে নেয় এক শিল্পপতি কন্যার ভাড়া করা গুন্ডা। অজ্ঞান অবস্থাতেই নায়কের হাতে নিজেকে আংটি পরিয়ে এনগেজমেন্ট সারে সেই শিল্পপতির কন্যা। এনগেজমেন্টের পর নায়িকাকে নানাভাবে হুমকি ধামকি দেয় নায়ককে ছেড়ে দেওয়ার জন্যে। শেষমেশ নায়ককে কে পাবে এটাই কাহিনী। কাহিনী যেন এগোচ্ছে কচ্ছপের গতিতে। মিনিট 10 পর পরই নায়ক নায়িকা পার্কে, স্পিডবোটে, রিকশায় ঘুরে বেড়াচ্ছে আর গান গাইছে। কেমন গা ছমছমে পরিবেশ চারিদিকে। হলে তারা বাদে হাতে গোনা কয়েকটা মানুষ। অবশ্য সেটাই স্বাভাবিক। বিশ্বমানের এই সিনেমা তো আর সকলের জন্যে নয়। সিনেমা হলগুলো চিরকালই সর্বোচ্চ পাওয়ারে এসি ছেড়ে রাখে। শীতে নাজের হাড়হিম হয়ে আসবার উপক্রম।
সাইম ভ্রুযুগল সামান্য কুঞ্চিত করে বলল, এই তোমার বলিউড লেভেলের সিনেমা? নাজ তৎক্ষণাৎ অপরাধীর ন্যায় বলে উঠল, আরে আমি বুঝতে পেরেছিলাম নাকি সিনেমাটা এত বাজে হবে। নাজের কথার মাঝেই পর্দায় করুণ সুরে আরেক দফা গান গেয়ে উঠল নায়ক। ডিসগাস্টিং। চলো বেরিয়ে যাই, এই জিনিস আর সহ্য হচ্ছে না। আহা, দেখি না শেষমেশ কি হয়। কোনো সিনেমা যত বাজেই হোক না কেন, তা একবার শুরু করলে শেষ না করে উঠতে পারে না নাজ। তাই সাইমকেও এক প্রকার বাধ্য হয়েই সহ্য করতে হবে 2.5 ঘন্টার এই অত্যাচার। প্রগাঢ় ক্লান্তি ছড়িয়ে পড়ছে সমস্ত শরীর জুড়ে। একে তো সারারাত বাস জার্নি করে বাড়ি ফিরেই ছেলেটার সঙ্গে ঘুরতে বেরিয়ে যাওয়া, তার ওপরে আবার এই অখাদ্য সিনেমা, সব মিলিয়ে অতিষ্ঠ উঠেছে নাজ। মনে তীব্র ইচ্ছা জেগেছে নিজেকে প্রশান্তির সাগরে ডুবিয়ে দিতে। প্রশান্তির ওই সাগরটার খোঁজেই হয়তো মনের অজান্তে নিঃশব্দে মাথা রাখল সাইমের কাঁধে। বিরক্তি কেটে নিমিষেই মুগ্ধতা ছড়িয়ে গেল ছেলেটার মনে। এই বাচ্চা মেয়েটার মধ্যে কি আছে কে জানে? কেবলমাত্র নিজের উপস্থিতিতেই এলোমেলো করে তোলে তাকে। হঠাৎই এক দুষ্টু বুদ্ধি এসে ভর করল সাইমের মস্তিকে। ঘাড়ে এক হিমশীতল হাতের স্পর্শ পেল নাজ। মনে মনে চমকে উঠলেই মুহূর্তেই নিজেকে সামলে নিল। মানুষটা তার ঘাড়ে হাত রেখেছে, রাখতেই পারে। নাজকে স্পর্শ করার অধিকার তো একমাত্র তারই। তবে কিছুক্ষণের মধ্যেই নাজ বুঝতে পারল ব্যাপারটা কেবল হাত রাখা পর্যন্ত সীমাবদ্ধ নেই। আলতো স্পর্শে তার ঘাড়ে হাত বুলিয়ে যাচ্ছে সাইম। তবে তার নির্বিকার দৃষ্টি ঠিকই সিনেমার পর্দায়। ভাবটা এমন যেন কিছুই হয়নি। ক্রমেই নাজের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। ভয়ঙ্কর এক শিহরণ খেলে বেড়াচ্ছে তার শরীরে। বারবার চেষ্টা করছে মানুষটার অবাধ্য আঙ্গুলগুলো উপেক্ষা করে সিনেমায় মনোযোগ দিতে। তবে নাজ ভালো করেই জানে সেই চেষ্টায় সফল হওয়া দুঃসাধ্য। নিজেকে আর সামলে রাখতে না পেরে সাইমের কাঁধ থেকে মাথা তুলে বসল নাজ। সাইমও যেন তড়িৎ গতিতে সরিয়ে ফেলল হাতটা। তার দিকে তাকিয়ে চোখ নাজ বলল, এসব কি হচ্ছে? সাইম নিষ্পাপ ভঙ্গিতে বলল, কোনো সব? আপনি জানেন না কোনো সব? না তো, ঠিক মনে পড়ছে না। মনে করিয়ে দাও তো। আর কিছুই বলতে পারল না নাজ। লজ্জায় রক্তিম হয়ে ওঠা মুখটা লুকিয়ে তাকালো অন্যদিকে। মানুষটা ইচ্ছা করেই অনবরত লজ্জায় ফেলে দিচ্ছে তাকে। সিনেমা শেষ হওয়ার পর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সাইম তাকে নিয়ে এল সবুজ ঘেরা নির্জন এক জায়গায়। যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। নাম না জানা কত শত গাছের আনাগোনা এখানে। পায়ের নিচে ঘন সবুজ ঘাসের ছড়াছড়ি। গাড়ি থেকে নামতেই প্রশান্তিতে চোখ দুটো জড়িয়ে গেল নাজের। স্যান্ডেল খুলে খালি পায়ে ঘাসের ওপরে বেড়াচ্ছে ছুটে সে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রেয়সীর এই উচ্ছ্বাসের দৃশ্য দেখছে সাইম। ঠোঁটের কোণে লেগে আছে বিচিত্র এক হাসির আভা। গম্ভীর ছেলেটাকে প্রতিনিয়ত নতুন করে ঘোরে ডুবিয়ে রাখছে মেয়েটা। ছোটাছুটি করে ক্লান্ত হয়ে নাজ ফিরে এলো সাইমের কাছে। উৎফুল্ল গলায় বলল, সকাল থেকে এত ঘোরাঘুরি না করে এখানেই এলেই ভালো হতো। সাইম শান্ত গলায় বলল, তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। জায়গাটা এত সুন্দর। সাইম গর্বিত গলায় বলল, আমার পছন্দের সব জায়গাগুলোই সুন্দর।
বাংলাদেশের সবথেকে সুন্দর দৃশ্য হল শ্রীমঙ্গলের চা বাগান থেকে সূর্যোদয়ের দৃশ্য। একবার তোমাকে সেখানেও নিয়ে যেতে হবে। নাজ হঠাৎ অন্যরকম গলায় বলল, আমাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছেন? ভাবতে হবে না। নাজ তার কণ্ঠস্বরে অদৃশ্য এক রহস্য জড়িয়ে বলল, কিন্তু আমাকে কি একটা বারও জিজ্ঞেস করেছেন আমার ভবিষ্যতে আমি আপনাকে দেখি কিনা? নাজের আকস্মিক একথায় কিছুটা ধাঁধায় পড়ে গেল সায়েম। বুঝতে পারছে মেয়েটা নির্ঘাত কোনো দুষ্টুমির ছলে মেতেছে, তবে দুষ্টুমিটা ঠিক ধরতে পারছে না। মানে ভবিষ্যতে আমার সঙ্গে আপনাকে দেখে অন্য কাউকেও তো দেখতে পারি। কথাটা শেষ করার আগেই খিলখিল করে হেসে উঠল নাজ। মানুষটার ধাঁধায় পড়ে যাওয়া মুখটা ছিল দেখার মতো। এবার বোঝো, নিজের কথা নিজের কাছেই ফিরে এলে কেমন লাগে। সায়েম বাঁকা হাসি হেসে বলল, তাই না? এদিকে এসো, আমিও দেখি সেই অন্য কেউটাকে। সঙ্গে সঙ্গে সায়েম নাজের হাতটা ধরে এক হ্যাচকা টানে নিজের খুব কাছাকাছি নিয়ে এল তাকে। আলতো স্পর্শে জড়িয়ে ধরল তার কোমর। মানুষটা এমন আকস্মিক কাণ্ডে দারুণভাবে হকচকিয়ে গেল নাজ। ঠোঁটে প্রচ্ছন্ন হাসিটা রেখেই নাজ ভয়ার্ত গলায় বলল, এই না, সরি। এবারের মতো ছেড়ে দিন, আর কখনো আপনার সঙ্গে ফাজলামি করব না। সায়েম ঘোরলাগা কণ্ঠে বলল, আপনি যে খুব সহজে ছাড়া পাচ্ছেন না। নেশাক্ত দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে সায়েম। নাজ নামের এই নেশায় যে সে বহু বছর ধরে আসক্ত। ওই চাহনির দিকে চোখ পড়তেই পৃথিবীর সমস্ত লজ্জা যেন একসঙ্গে এসে ঘিরে ধরল নাজকে। চোখমুখ খিচে সায়েম নামের স্রোতটা সেদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেদিকেই বয়ে চলছে সে। আরও একটু শক্ত করে নাজের কোমর আঁকড়ে ধরে নিজেকে খুব কাছাকাছি নিয়ে এলো। তিলপরিমাণ ফাঁকা জায়গা অবশিষ্ট নেই এই নরনারীর মাঝে। মুখের ওপর আছড়ে পড়া সায়েমের অস্বাভাবিক গতিশীল এক একটা নিঃশ্বাস একটু একটু করে বাড়িয়ে তুলছে নাজের হৃদস্পন্দন। মনে হচ্ছে মানুষটা আজ তাকে লজ্জায় মেরাই ফেলবে। আচমকাই সায়েমের মুখ ডুবে গেল নাজের গলায়। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই রূপে সায়েম কোনোদিন তার কল্পনাতেও আসেনি। প্রবল শিহরণের ঘোরে আচ্ছন্ন হয়ে জমে দাঁড়িয়ে আছে নাজ। এক ফোঁটা নড়বার শক্তিও যেন হারিয়ে গেছে। সায়েমের ঠোঁটের সম্মোহনী স্পর্শগুলো ক্রমেই ছড়িয়ে পড়ছে তার সমস্ত গলায়। সায়েম মুখ তুলে আবারও তাকালো নাজের দিকে। নাজের দিকে বললে ভুল হবে, তার দৃষ্টি আটকে আছে মেয়েটার ঠোঁটের দিকে। চুম্বকের ন্যায় ওই ঠোঁট দুটো সায়েমকে টানছে নিজের দিকে। একটা মুহূর্তও অপচয় না করে সায়েম অগ্রসর হল সেই চুম্বকের ডাকে সাড়া দিতে। ব্যাপারটা বুঝতে পেরে নাজ সঙ্গে সঙ্গে চোখ দুটো বুজে ফেলল। ঘোরে সংবিত হারিয়ে সায়েম একটু একটু করে এগিয়ে যাচ্ছে নাজের ঠোঁটের দিকে। আচমকাই বাধা হয়ে দাঁড়ালো নাজের চশমা। সিনেমা হল থেকে বেরিয়ে এসে চশমাটা আর খুলে রাখা হয়নি। ঘোর কেটে একরাশ অসহায়ত্ব এসে বিরাজ করল সায়েমের চোখে মুখে। ছেলেটার সেই চেহারা দেখে হেসে কুটি কুটি হল নাজ। সায়েম এবার বিরক্ত হয়ে তড়িৎ গতিতে সেই চশমা খুলে রেখে দিল গাড়ির ছাদের ওপরে। সায়েম দুষ্টুমিমাখা কণ্ঠে বলল, এবার তোমাকে কে বাঁচাবে? নাজ হাসির রেশটা ঠোঁটে রেখেই বলল, এত অসভ্য কেন আপনি? আমি অসভ্য? আমার অসভ্যতা তো আপনি কিছুই দেখেননি ম্যাডাম। আবারও সেই নেশালো ভঙ্গি ফিরে এলো সায়েমের মাঝে, একটু একটু আবারও করে এগিয়ে আসছে তার দিকে।
না, এবার মানুষটাকে আটকাতেই হবে। নাজ বিস্মিত গলায় আকাশ পানে তাকিয়ে বলল, ও মা, দেখুন একটা গোলাপি কাক। আবারও ঘোর কেটে যাওয়ায় সাইম বিরক্ত গলায় বলল, হোয়াট? এই সুযোগে ছেলেটার আর্স্ট হাতের বাঁধন থেকে কোনোমতে নিজেকে ছাড়িয়ে ছুটে পালালো নাজ। সাইমও সময় অপচয় না করে তার পিছু নিল। ছুটতে ছুটতেই গাড়ি থেকে বেশ দূরে চলে এসেছে তারা। হঠাৎই অস্ফুট স্বরে চিৎকার করে নাজ ধুম করে বসে পড়ল মাটিতে। শক্ত করে ডান পায়ের গোড়ালি চেপে ধরল। সাইমও তার মুখোমুখি বসতে বসতে উদ্বিগ্ন গলায় বলল, কি হলো নাজ? নাজ গলার স্বর প্রাণপণ স্বাভাবিক রেখে বলল, কিছু হয়নি। কই দেখি। আহা, কিছু হয়নি তো। নাজের হাজারটা বারণ অমান্য করে এক প্রকার জোরপূর্বকই গোড়ালি থেকে তার হাতটা সরিয়ে ফেলল সাইম। কাটা জাতীয় কিছু একটা বিঁধে রয়েছে সেখানে। চুইয়ে চুইয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল সাইমের চোখের সামনেইও। দৃশ্যটি যেন প্রখরভাবে আন্দোলিত করে তুলল তার হৃদয়কে। সেই কাটা বের করার জন্যে সাবধানে হাত বাড়াল সাইম। এক টানে সেটা বের করতেই গলগল করে রক্তের আরেক স্রোত বেয়ে পড়ল। অস্ফুট স্বরে আর্তনাদ করে নাজ খামচে ধরল সাইমের শার্ট। মেয়েটার এই ব্যথার্ত মুখটা যেন নিমিষেই চুরমার করে ফেলল তার অন্তরাত্মাকে। হেঁটে হেঁটে নাজকে আর গাড়ির কাছে যেতে হল না। সাইম নিজেই গাড়িটা চালিয়ে তার কাছে নিয়ে এলো, অতিরিক্ত যত্নে গাড়িতে বসাল। ছেলেটার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা আর অপরাধবোধ। মেয়েটাকে আজ এখানে না নিয়ে এলেই হতো। শুধু শুধু ব্যথা পেল বেচারি। রক্তক্ষরণ ইতোমধ্যেই কিছুটা বন্ধ হয়েছে। গাড়িতে সবসময় একটা টাওয়েল থাকে, সেটাই দিয়েই ক্ষতস্থান শক্ত করে বেঁধে দিয়েছে সাইম। ব্যথাটাও একেবারে নেই। নাজ স্বাভাবিক গলায় বলল, এখনই চলে যাচ্ছি। আরেকটু থাকি না। সাইম ধমকের সুরে বলল, জাস্ট শাট আপ। এত বড় একটা অ্যাক্সিডেন্ট বাধিয়েছে, আবার বলে আরও থাকবে। আমি ব্যথা পেয়েছি আর আমাকেই ধমকাচ্ছেন? তো কাকে ধমকাবো? এতটা ইরেসপন্সিল কি করে হতে পার তুমি নাজ? এভাবে খালি পায়ে কেউ ছোটাছুটি করে? কে বলেছিল স্যান্ডেল খুলে রাখতে? মনে মনে ভালোই বিস্মিত হচ্ছে নাজ। কিছুক্ষণ আগের সাইম আর এই সাইম কি একই মানুষ? অমন রোমান্টিক মুড থেকে কেউ এত সহজে কি করে রাগী রূপ ধারণ করতে পারে? চিরকাল সাইমের রাগটাকে ভীষণ ভয় করে এসেছে নাজ। ছেলেটা রাগ করলেই ভয়ে তটস্থ হয়ে বুকটা ধক করে উঠত। তবে আজ সেসব কিছুই হচ্ছে না, বরং ভেতরে ভেতরে হাসিই পাচ্ছে। এই রাগটা তো তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। তবে এই ক্রুদ্ধমূর্তিতে তাকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না। নাজও দেখতে চায় সে কতটা সময় আর রাগ ধরে রাখতে পারে। নাজ আহ্লাদী কণ্ঠে বলল, শুনুন। নাজের এই আহ্লাদভরা কণ্ঠ একেবারেই বিগলিত করতে পারল না সাইমের ক্রোধকে। ভ্রু কুঁচকে সামনের দিকে তাকিয়ে রইল ছেলেটা। নাজ আবারও বলল, শুনুন না। সাইম গম্ভীর গলায় বলল, শুনতে পারব না নাজ। ড্রাইভ করছি। রাগ করেছেন? এমন মায়াভরা কণ্ঠে কেউ রাগ করেছেন? বললে রাগটা ধরে রাখার উপায় আর অবশিষ্ট থাকে না। সাইমের সকল রাগও যেন নিমিষেই উধাও হয়ে গেল। তবে বাইরে থেকে সেটা বুঝতে দিল না তাকে।
রাজি ভাবটা ধরেই রাখল। নাজ মিষ্টি গলায় বলল, আপনার রাগ কমিয়ে দেওয়ার ব্যবস্থা করি? কোনো ব্যবস্থা করতে হবে না, চুপ করে বসে থাকো। উহু, আমি আর আপনার কোনো কথা শুনব না, আপনার রাগ কমিয়েই ছাড়ব। মনে মনে লম্বা এক শ্বাস নিল নাজ। ভয়ঙ্কর এক কাজ করতে যাচ্ছে সে। কাজটা করার পর যদি লজ্জার সাগরে ডুবে মরেও যায়, তবুও কোনো আক্ষেপ থাকবে না। ধীরে ধীরে নিজের সিট থেকে অগ্রসর হল সাইমের দিকে। আলতো করে ছোট্ট এক চুমু দিল তার গালে। মেয়েটার এমন আকস্মিক কাণ্ডে হকচকিয়ে গেল সাইম। আবারও তার আশেপাশের সবকিছু এলোমেলো করে দিচ্ছে নাজ। নিজেকে সামলে রাখতে না ব্রেক কষল। হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যে চোখ দুটো বুজে কয়েকবার দম নিয়ে নিজেকে শান্ত করতে হল। অবশেষে নাজের দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে বলল, এই বাচ্চা মেয়েটার এত সাহস আসে কোথা থেকে? এর একটা শাস্তি তোমাকে পেতে হবে নাজ। মুহূর্তেই লজ্জার মেঘগুলো কেটে গিয়ে একরাশ ভয় ঢোক গিলল নাজ। না জানি মানুষটা আবার কি শাস্তি দেয়। হসপিটালের ইমার্জেন্সি বিভাগ নিয়ে নাজের পায়ে ব্যান্ডেজ করিয়ে আনল সাইম। এতটুকু একটা ক্ষতর জন্যে আবার হসপিটালে এসে ব্যান্ডেজ করাতে হয়? গ্রামের বনে বাদারে দাপিয়ে বেড়ানো মেয়ে নাজ। এমন ব্যথা জীবনে যে কত পেয়েছে তার হিসাব নেই। ব্যথা পেয়েছে, আবারও সেরেও গেছে। তবে সাইমের এই ব্যস্ততা আর উদ্বিগ্নতা দেখে মনে হচ্ছে যেন নাজ কোমল এক ফুল, সেই ফুলের একটি পাপড়িও যদি ছিঁড়ে যায় তবে মহাসংকটে পড়ে যাবে পৃথিবী। হসপিটাল থেকে সাইম তাকে নিয়ে গেল এক জাপানিজ রেস্টুরেন্টে। নাজ ভেবে পায় না বাঙালি সংস্কৃতিতে চমৎকার সব খাবার থাকা সত্ত্বেও মানুষকে কেন জাপানিজ খাবার খেতে হবে? এত আধুনিক হয়ে লাভটাই বা কি? বাঙালি মাছভাতের সঙ্গে কিছুর তুলনা হয় নাকি? খাবার তেমন সুবিধার না হলেও জায়গাটা চমৎকার। শান্ত এক পরিবেশ ছেয়ে আছে পুরো জায়গাটায়। পিয়ানোর মৃদু সুর কানে ভেসে আসছে। অসম্ভব সুন্দর একটা দিন পার করল দুজনে। এতটা সময় একসঙ্গে একে অপরের আশেপাশে কখনো কাটানো হয়নি। বিয়ের পর থেকেই হয় সাইম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে অফিসে, কিংবা বাড়িতেই থাকলেও সেই অদৃশ্য দেওয়ালের কাছে পরাজিত হয়ে এই মানবমানবী থেকেছে আলাদা আলাদা ঘরে। বাড়ি ফিরেই নাজ ক্লান্ত ভঙ্গিতে পা বাড়াল নিজের ঘরের দিকে। হঠাৎ অনুভূত হল কেউ একজন শক্ত করে চেপে ধরেছে তার ডান হাতটা। সেই কেউ একজনটা হওয়ার সাধ্য পৃথিবীতে সাইম ছাড়া আর কারো নেই। সাইম নিচু কিন্তু দৃঢ় গলায় বলল, কোথায় যাচ্ছ? নাজ কম্পিত স্বরে বলল, আমার ঘরে। আমার ঘর মানে? আজ থেকে আমিই তোমার ঘর। নাজকে আর কোনো কিছু ভাবার বা বলার সুযোগ না দিয়ে সাইম নিমিষেই তাকে কোলে তুলে নিল। নাজের সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। এই মানুষটা আবার তাকে কোলেও তুলতে পারে? লজ্জায় রক্তিম মুখটা কোনোমতে লুকিয়ে রাখল সাইমের বুকে। সাইম তাকে নিয়ে এল নিজের ঘরটায়। কোলে রেখেই কনুইয়ের স্পর্শে সুইচ টিপে লাইট নিভিয়ে দিল। নাজ হঠাৎ আঁতকে উঠে বলল, লাইট নেভালেন কেন? মনে নেই আমি অন্ধকারে ভয় পাই? সাইম তার কানে ঠোঁট লাগিয়ে আশ্বাস দিয়ে বলল, কোনো ভয় নেই, আমি আছি না। আজকের এই রাতটা দুজনের জন্যেই তীব্র রহস্যময়তার চাদরে ঘেরা। সারাটা দিন যেন সাইম নাজকে নিয়ে ঘুরে বেরিয়েছে ঢাকার বিভিন্ন প্রান্তে, সারা রাত ঘুরে বেড়াল নতুন এক জগতে। যে জগৎ কেবলই ভালোবাসাময়।
নিজেকে বাঁচাবার কোনোই ইচ্ছে নেই নাজের। সাইমের সঙ্গে ক্রমশ হারিয়ে যাচ্ছে নতুন এই জগতে। এই রাতের পর সত্যি সত্যিই তার অন্ধকারের ভয় কেটে গেল। চলবে।